করি বা আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে শুরু করি যে আপনি বললেন যে ধর্মপ্রাণ মুসলমানদের সাথে যারা নারী অধিকার নিয়ে কথা বলেন তাদের এক ধরনের ক্ল্যাশ আছে। বিষয়টা কিন্তু মোটেও তা না, বরং আমরা বলবো যে আমার মনে হয় যে নারী অধিকার কমিশনে এই জায়গাটা আরও স্পেসিফিক ওনারা করতে পারতেন যে ধর্মপ্রাণ মুসলমানদের সাথে না, বরং যারা ধর্মান্ধ তাদের সাথে নারী অধিকারের ক্ল্যাশ আছে। ধর্মপ্রাণ মুসলমানের সাথে আমার কিন্তু কোনো সমস্যা নেই, আদতেও থাকার কোনো কথা নেই। যেমন আমি একটা উদাহরণ দিই যে কয়েকদিন আগে থেকে আমি প্রশ্নের উত্তর দিচ্ছি, আমি নিশ্চয়ই আপনার এই প্রশ্নের উত্তর দিব। আমি এই জন্য জেনারেলাইজ করছি না, আমি কিন্তু বললাম যে ধর্মান্ধ উগ্র গোষ্ঠী, আমি কিন্তু সব ধর্মপ্রাণ মুসলমানদের কথা বলছি না। সেটা আমি বললাম না, আমি সেটা প্রবলেমেটিক অবশ্যই মনে করি। আমি তো বললাম যে কমিশনের রিপোর্টটাকে কি আপনি এই অংশটুকুকে কি আপনি এটা আচ্ছা, তারা যে ধর্ম শব্দটা ব্যবহার করেছে সেখানে আমি যদি ওই কমিশনে থাকতাম, আমি তো আসলে তাদের কোনো না, আমি তাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে তো এখানে কথা বলতে আসিনি। আমি ওখানে হয়তো ব্যবহার করতাম যে ধর্মান্ধ গোষ্ঠী, এবং সেখানে কিন্তু মুসলমান ধর্মান্ধ গোষ্ঠী আছে তা না। বাংলাদেশে যেমন তারা দেখেন হিন্দু কমিউনিটিদের সম্পর্কেও কিন্তু কথা বলেছে। বাংলাদেশে শুধুমাত্র যে মুসলিম নারীরা বিভিন্ন বিষয়ে বৈষম্যের শিকার হচ্ছেন তা কিন্তু নয়। এখানে আমরা যদি দেখি হিন্দু নারীরা ডিভোর্সের অধিকার পাচ্ছেন না, তাদের নিবন্ধন কিন্তু বিয়ের পরে রেজিস্ট্রি বা নিবন্ধন কিন্তু বাধ্যতামূলক না। হিন্দু নারীরা ভারতীয় সম্পত্তির সমান অধিকার পাচ্ছে, বাংলাদেশে কিন্তু সমান অধিকার কি পাচ্ছেই না। ফলে এই জায়গাগুলো ধর্ম বলতে তারা আমি ইন্টারপ্রেট করছি, তারা হয়তো বলতে চেয়েছিলেন যে সকল ধর্ম, কিন্তু তারা এটা স্পষ্ট করেননি, সেটা স্পষ্ট করা তাদের দরকার ছিল। আরেকটা জিনিস হচ্ছে, আমি একটু ক্লিয়ার করি যে ধর্মপ্রাণ এবং ধর্মান্ধ এই দুটো বিষয়। যেমন কয়েকদিন থেকে আপনারা জানেন ঈদের আগ থেকে মানে শ্রম ভবনের সামনে আমাদের নারী গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করে যাচ্ছেন। তো আমি তাদের একটা ভিডিওতে দেখেছিলাম, একজন নারী গার্মেন্টস শ্রমিক উনি বলছেন যে আমি রোজার মাস চলছে, আমি আমার বেতন পাচ্ছি না, এবং আমি এইখানে কয়েকদিন ধরে তারা অবস্থান করছিলেন, এবং তিনি বলছেন যে আমি কি কদরের নামাজ পড়াটাও সময় পাবো না। তার তো এটা রাইট, ধর্মীয় রাইট, কিন্তু সেই রাইটটা দেওয়া হচ্ছে না, কারণ এই পুঁজিবাদী যে অর্থনীতিতে আমরা দাঁড়িয়ে আছি সেইখানে দেখেন নারী শ্রমিকদের সব থেকে সস্তা শ্রমিক হিসেবে আমরা গণ্য করছি। ফলে সেই নারী তো নিশ্চয়ই ধর্মপ্রাণ নারী, তিনি তো অবশ্যই, তিনি যদি তার ন্যায্য বেতনটা পেতেন তাহলে তিনি নিশ্চয়ই তার ধর্ম পালন করতেন। তাহলে এই ক্ষেত্রে কি আমাদের এই ধর্মীয় গোষ্ঠী যাদের কথা আমি বলছি, তারা কি শ্রমভবনে গিয়ে নারীদের পাশে দাঁড়িয়েছিলেন, নারী শ্রমিকদের পাশে? ফলে এই জায়গাতে আসলে দূরত্ব তৈরি হয়ে যায় যারা নারী অধিকারের কথা বলেন তাদের সাথে এবং বাংলাদেশের আপামর ধর্মপ্রাণ মানুষের সাথে। আরেকটা জিনিস, ভাইয়া যেটা বলছেন যে উনি কখনো ওয়াজে যায়নি, কিন্তু আমি গ্রামে বড় হয়েছি, আমি গ্রামের মেয়ে, আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত গ্রামে পড়েছি, এবং আমি আমার গ্রামে প্রতি বছরই ওয়াজ হয়, সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে বলছি। উনি বলেছেন স্পেসিফিক করে, অতিথি হিসেবে জানি, আচ্ছা অতিথি হিসেবে জানি, কিন্তু নিশ্চয়ই গিয়েছেন। আমার গ্রামে যেটা হয় আমি সেটা দেখেছি। আমার বাবা ছোটবেলায় মারা গিয়েছেন, আমার মা আমাদেরকে মানে এই পর্যন্ত আসতে সহায়তা করেছেন। আমার মা এই যে ওয়াজটা শুনে এসে বলেন, আমি কি সারা জীবন তাহলে পাপ করলাম তোদেরকে পড়াশোনা করিয়ে মানুষ করে? ইসলামের সাথে কি ক্ল্যাশ আছে নারীদের কাজ করার? বা উনি বাইরে কাজ না করলে আসলে আমি হয়তো এই জায়গায় এসে পৌঁছাতে পারতাম না বা এই ডিবেটটা করতে পারতাম না। ফলে এই যে বয়ানগুলো আসলে ছড়ানো হয়, ইসলামে তো আরো অনেক জিনিস আছে, যেমন দেনমোহর নারীর যে রাইটস, আমরা যদি ইসলাম ধর্ম অনুযায়ী বলি তাহলে এই দেনমোহর নিয়ে এত কঠোরভাবে আমরা তাদেরকে বলতে শুনি না যারা ইসলামিক বয়ান দেন। কিংবা বাংলাদেশে আমি যদি ধর্মীয় আইনেও দেখি তাহলে নারীরা 3 to 5 মানে নারীরা হচ্ছে পুরুষদের অর্ধেক সম্পত্তি পাওয়ার কথা, কিন্তু বাংলাদেশে রিসেন্ট আমি বোধহয় 2022 বা 23-এর ডাটা দেখলাম, আজকের অবস্থা আমি জানি না, সেই ডাটা অনুযায়ী বাংলাদেশের এগ্রিকালচারাল ল্যান্ডের ওনারশিপ নারীদের অনলি 3 to 5%, সেটা 25 বা 30% হতে পারতো। তার মানে কি নারীরা যে ইসলামীয় তাদেরকে যে সম্পত্তির অধিকার দিচ্ছে সেই অধিকারটাকেও নারীদেরকে দেওয়া হচ্ছে না। এই ব্যাপারে কি একেবারে মানে ধারাবাহিক কোনো প্রোগ্রাম এই ইসলামিক গোষ্ঠী, মানে যাদেরকে আমি আবারও ধর্মান্ধ ইসলামিক গোষ্ঠী বলছি, তাদের কি কোনো কর্মসূচি আপনি দেখেছেন বা আমি দেখেছি? না, আমরা এই বিষয়ে আসবো, একটু বিচার নিয়ে কথা বলতে চাই। আপনারা বিচারের কথা বলেছেন এবং ধর্মীয় মূল্যবোধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আতঙ্ক সৃষ্টির বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে, এরকম একটি দাবি এখানে আছে। এটা একটু জানতে চাই যে আপনারা আসলে এই দাবিটা কিভাবে এটা বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন? আচ্ছা, আপনি যেটা বললেন যে নতুন করে, আমার মনে হয় বিদ্যমান যে আইনগুলো আমাদের আছে সেই আইনগুলোতে কিন্তু ইতোমধ্যেই মানে মানহানিকর কথা বললে মানে জনপরিসরে কি ধরনের মানে আইনি বিষয়ে আসতে পারে বা কিভাবে তাদের বিচার করা যেতে পারে সেটা কিন্তু অলরেডি আছে। আমাদের বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে তো বিচারহীনতা, মানে এই সাহসগুলো তারা পাচ্ছেন কিভাবে? কারণ তাদেরকে কেউ কোনো সময় একেবারেই খুবই কম। নিরুফা চৌধুরী মনি, আপনার কাছে জানতে চাই, এই দাবিগুলো অনেকগুলো দাবি আছে, তার মধ্যে এই দাবিটা আপনার নারী বিষয় সংস্কার কমিশনের প্রতিবেদন ঘিরে গুজব, অপপ্রচার এবং ধর্মীয় মূল্যবোধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আতঙ্ক সৃষ্টির বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। আমি একটু আপনার মন্তব্য জানতে চাই, এটা আসলে সরকার কিভাবে ব্যবস্থা নিতে পারে? শোনেন, সরকারের ব্যবস্থা নিতে হবে। সরকারকে প্রথমে যেটা বললাম, সবাইকে নিয়ে বসতে হবে। নো ডাউট এই বাংলাদেশটা সবার, সরকার নিজে মনে করেন না যে সরকারকে সংস্কার
সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের কোনো সংস্কারই ফুলফিল হবে না যে পর্যন্ত হা জয় যুক্ত হয়েছে 3 বার না বলা হবে। তার মানে পার্লামেন্টেরিয়ান সরকার না আসা পর্যন্ত তার এগুলো কিন্তু এই শূন্যে ঝুলেই থাকবে। দু একটা ইমপ্লিমেন্ট সে যদি দরকার লাগে করতে পারবে, কিন্তু পরবর্তীতে ইলেক্টেড সরকার আসলে তারা নাও মানতে পারে। সেই জন্য আমি মনে করি প্রত্যেকটা ব্যাপারে সরকারের জনগণের সাথে রাজনৈতিক দলগুলো যেহেতু প্রতিনিধিত্ব করছে, লাইক আপনার বিরোধী বিএনপি অনেকবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে। তার মানে বিএনপি যারা আছে অনেকেই ওইখানে এমপি টেমপি ছিল, তারা তাদের নিয়ে বসলে তো তাদের সমস্যা হয় না। হুজুরদের যারা বিখ্যাত হুজুর আছে, যারা সত্যিকার অর্থেই মনের দিক থেকে ব্রাইট, তারা সব কিছু চাচ্ছে নারীদের ভালো কিছু হোক। এবং এদের এই যে নারীরা এখন, আমরা যখন স্টুডেন্ট ছিলাম জেসিন, তখন খেয়াল করেন এত মানুষ কিন্তু বোরকা পরতো না, এত মানুষ হিজাব নেকাব পরতো না। এখন কেন জানি এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। অনেককে আমি জিজ্ঞেস করছি, আরে তুমি মাঝে মাঝে বোরকা পরো, মাঝে মাঝে এমনি এত সেজে গুজে যাও? বলে যে আমি তাড়াহুড়ার সময় বাচ্চাকে যখন স্কুলে দিব, আমি ড্রেস চেঞ্জ করার সময় পাই না, রান্না করতে করতে আমি টান দিয়ে একটা বোরকা পরে কোনো মতে আমি চলে যাই, যাতে আমাকে অনেকেই কিন্তু ওই কাজটার জন্য ব্যবহার করে। তার মানে কি আমি ওইটা ধরতে পারি না। তার নেকআপ করার অর্থ হচ্ছে সে যে কোনো সাজুগুজু করার সময় পায় নাই সেটার জন্য। কিংবা অনেকেই আছে যে যতগুলো না তার জামা, তার চেয়ে বেশি বোরকা, এবং বুরকার কাটিংগুলো এমন যে জামার চেয়েও বেশি ফিটিংস করে বানানো। তো এটাকে তো আমি ওই বুরকা মানে ওই হিজাব নিকাবে তুলনা করতে পারি না। তো এই যে এটা একটা ট্রেন্ড হয়েছে, এটাও যেমন সত্যি, আবার এটাও তেমন সত্যি যে নারীরা, ইসলাম নারীকে সম্মান দিয়েছে। আমি আবারও বলছি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছেন, সেই নবীজির স্ত্রী উনি যুদ্ধ পর্যন্ত করেছেন। তার পরবর্তীতে বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার আগে আপনি 52 ধরেন, নারীরা আন্দোলন করেছে সামনের কাতারে, 71 ধরেন, আপনি যতই বীরঙ্গনা বলেন, কিন্তু সত্যিকার অর্থেই তো আপনি ভাগ করলে, জাস্টিফাই করলে ওটা তো মুক্তিযোদ্ধাই। সে সব কিছুই মুক্তিযোদ্ধার মতো করেছে। আপনি যতই তাকে একদিকে মানে কুণ্ঠাসা করে থাকেন না কেন, সে তো মুক্তিযোদ্ধাই। তো তারা করেছে, প্রীতিলতা যুদ্ধ করেছে। তো এরকম অনেকেই আছে, সুলতানা রাজিয়া, শামসুন্নাহার, রোকেয়া বেগম, এক একজনের মতো করে যুদ্ধ করেছে। তো এই সব নিয়ে আমরা যখন কাজ করি, তখন আমি এইটুক বলতে পারি যে নারী কমিশন এই নারীদের কোন দিকে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু জনগণ পরিষ্কার না এখনো। এটা যদি আমি যে কথাটা বলছিলাম, এটা জনগণ পরিষ্কার না এই কারণে যে আপনার কি মনে হয় এখন সরকার কি করা উচিত? এই কমিশন নিয়ে সরকার এখন কি করবে? আপনার কি মনে হয় যে কি করা উচিত আসলে? এটাকে সরকার এই মুহূর্তে যদি এই নারী কমিশনের সদস্যদের রাখের সঙ্গে ইনক্লুড করতে হবে, আরো সব শ্রেণী পেশা থেকে নারী এনে ওই গার্মেন্টসে যারা প্রতিনিধিত্ব করে তাদেরও আনতে হবে। ওই যে যারা যৌনকর্মী, যারা শ্রম বলছেন, তারা কি আদৌ শ্রম চায়? আমাকে জানতে হবে তারা কি আদৌ শ্রম চায়। শ্রম যদি না চায়, আপনি কেন বলবেন তার হয়ে? যেহেতু আপনি নারী জাতীয় মুক্তিযোদ্ধা ছিলেন, সেজন্য এইখান থেকে তো আসলে সংস্কার কমিশনের রিপোর্টকে এন্ডোর্স করা হচ্ছে, এবং সংস্কার কমিশনের রিপোর্টে একটি প্রস্তাবনা তো আছে যে আপনার যারা যৌনকর্মী তাদেরকে কাজের স্বীকৃতি দেওয়ার জন্য। এটা আপনি কি মনে করেন কিনা যে আসলে এটা আমি একটু একাডেমিক জায়গা থেকে বলি যে একটু বলবেন। আচ্ছা, নারীবাদীদের সবগুলো ধারা বা যারা নারী অধিকার নিয়ে কাজ করছেন, তারা প্রত্যেকে কিন্তু যৌনকর্মকে পেশা হিসেবে এন্ডোর্স করে না। যেমন আমি যদি মার্কসিস্ট ফেমিনিজমের কথা বলি, তারা কিন্তু যৌনকর্মকে বিলুপ্ত ঘোষণা করতে বলেন একটা স্টেট থেকে, কারণ এখানে আমার শরীরকে কমোডিফাই করা হচ্ছে। আমার শরীরকে আমি তাহলে সেখানে একটু অ্যাড করি। এই জন্য আমি বলছি যে বাইনারিতে সবসময় উত্তর দেওয়া সম্ভব হয় না। কেন হয় না? যে আমরা ইতোমধ্যে একটা পুঁজিবাদী অর্থনীতির মধ্যে আছি, যে অর্থনীতিতে আমরা শুধুমাত্র শরীর না, আমরা ইমোশনকেও কমোডিফাই করছি, এরকম একটা জায়গায়। এবং বাংলাদেশের সংবিধান যদি আপনারা দেখে পড়েছেন নিশ্চয়ই, সংবিধানে কিন্তু লেখা আছে যে ওখানে গণিকা বৃত্তি উল্লেখ করা ছিল, যে গণিকা বৃত্তি এবং জুয়াকে নিবৃত্ত করার চেষ্টা করবে রাষ্ট্র, এরকমের একটা কিন্তু অনুচ্ছেদ ছিল। এখন দেখেন 50 বছরেও কিন্তু বাংলাদেশ রাষ্ট্র এটা নিবৃত্ত করতে পারেনি। তার কারণ হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির সাথে কমোডিফিকেশন একেবারে একাত্ম। ফলে সেই জায়গা থেকে অবশ্যই এখন না, আমি সেটা মনে করছি না, কিন্তু যখন রাষ্ট্র এই পেশাটাকে বিলুপ্ত করে নারীদেরকে পুনর্বাসিত করতে পারছে না, আমি এই জায়গাতে কথা বলবো যে এই নারীদেরকে সেটা অবশ্যই তারা দিতে পারতো। ওই জায়গাটায় আমার অবস্থান যে তারা পুনর্বাসন করে, তার মানে নারীর ডাকে মৈত্রীযাত্রার সমস্ত প্রস্তাবনার সাথে আপনি একদম শতভাগ একাত্ম না? আমি তো অবশ্যই আমি বলেছি, ধন্যবাদ। একটু বলে নিই যে যতক্ষণ না পর্যন্ত আপনি পুনর্বাসন করতে সক্ষম না হচ্ছেন, ওই নারীরা তো আমার সমাজের দিলে পুনর্বাসনের প্রশ্ন কেন আসবে? সেইটাই আমি বলছি, একটা পথ বেছে নিতে হবে। হ্যাঁ, সেটাই আমি বলছি যে যদি পুনর্বাসন যতক্ষণ না পর্যন্ত একদমই সময় নেই। আমি 30 সেকেন্ডস একটি প্রশ্ন, সবার সংস্কার নিয়ে কথা বলছি। আমরা আমাদের সামনে যারা আছেন, ইসলামিক স্কলার যারা আছেন এবং ইসলাম ধর্মভিত্তিক সংগঠন যারা চালাচ্ছেন, তাদের মধ্যে সংস্কার আসলে প্রয়োজন কিনা আপনি কি মনে করেন? সংস্কার তো আসলে একটা চলমান প্রক্রিয়া।
এবং আমি মোটা দাগে হচ্ছে যে আমি পার্সোনালি হচ্ছে তাদের প্রতি অনেক বেশি সহানুভূতিশীল এই জন্য যে গত 20-25 বছর আপনার ওয়ার অ্যান্ড টেররের প্রেক্ষাপটে তাদের উপর যে নির্যাতনটা চলেছে, ফলে আমি মনে করি আমাদের দেশে যদি ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয় এবং সব পক্ষকে যদি ইনক্লুড করা যায়, এবং একই সাথে হচ্ছে যে আমি দুঃখিত যে গতকালকের যে অনুষ্ঠান সেখানে যে হচ্ছে যে মানে সিস্টেমেটিক ইসলামোফোবিয়া উপাদান আছে এমন একটা কমিশনের অশেষ ধন্যবাদ।